সাংবাদিক ভাইদেরকে অভয় দিতে চাই, আমরা পূর্বেও আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি, আমি অস্বীকার করব না। এই আপনাদের মধ্যে কঠিন নিষেধাজ্ঞা ছিল আপনাদের উপরে, তারপরও আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে আপনারা অনেকভাবে আমাকে সাহায্য করেছেন, আমাদের দলকে সাহায্য করেছেন। আমি আশা বিশ্বাস রাখি এই সাহায্যটা, এই কন্টিনিউশন আপনারা রাখবেন এবং আপনারা যেসব এলিগেশন তুলেছেন সেগুলা আমরা আমাদের দলীয় ফোরামে কথা বলবো এবং এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা হবে। যে কিছু ব্যবস্থা হয়েছে, আরও ব্যবস্থা হবে এবং ভবিষ্যতে যেন এগুলা বন্ধ হয়, 100-র মধ্যে 100 বন্ধ হয়, সেই চেষ্টাটা আমি করব। বিসমিল্লাহির রহমানির রহিম। হাতীবান্ধা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় সভায় সম্মানিত সভাপতি, আমাদের মাঝে আমাদের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত আছেন হাতীবান্ধা উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সাংবাদিক ভাইরা, বিভিন্ন পত্রিকায় কর্মরত, বিভিন্ন টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিক ভাইরা, সবাইকে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমি আপনাদের বক্তব্য শুনেছি এবং মর্ম উপলব্ধি করার চেষ্টা করেছি। দীর্ঘ 15 বছর থেকে আপনারা আমাকে দেখছেন, কাছে থেকে দেখেছেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা তলে মানুষকে সমবেত করার চেষ্টা করছি। তো বিভিন্ন প্রতিকূলতায় 17 বছর আপনারা যেমন করে সাংবাদিকতা মুক্তভাবে মত প্রকাশের অধিকার থেকে যেমন করে বঞ্চিত হয়েছেন, আমরাও রাজনীতি যারা করি তারা মুক্তভাবে কথা বলতে পারি নাই, স্বাধীনভাবে চলতে পারি নাই, আমাদের রাজনৈতিক দর্শন মানুষের কাছে পৌঁছাতে পারি নাই, আমাদের দলকে আমরা সংগঠিত করতে পারি নাই। সেই অবস্থা থেকে ছাত্র জনতা আমাদেরকে নিষ্কৃতি দিয়েছে। এই স্বৈর শাসকের হাত থেকে আমরা কেবল রক্ষা পেয়েছি। গত 5ই আগস্টের পরের দিন সকালবেলা 11টার সময় আমি হাতীবান্ধা মেডিকেল মোড়ে একটা জনসমাবেশে বক্তব্য রাখছিলাম। সেখানে কিন্তু আমি স্পষ্টভাবে বলছি, আমাদের বিএনপির নেতৃবৃন্দকে বলছি যে আমরা শুধু একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পাওয়ার জন্য একটা ধাপ বা একটা ফেয়ার ফ্রি ইলেকশনের দিকে একটা পদক্ষেপ আমরা অতিক্রম করতে পেরেছি। এখন অন্তত বলা যায় যে দেশে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হবে। এই ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনে আমাদেরকে যদি পার্টিসিপেট করতে হয়, বিএনপি পার্টিসিপেট করে তো ক্ষমতায় যেতে গেলে একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই তো যেতে হবে এবং এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যাওয়ার জন্য মানুষের মনের মধ্যে, মানুষের মতামত পাওয়ার জন্য মানুষের মনের মধ্যে জায়গা করতে হবে। সেই কথা কিন্তু আমি বরাবরে বলি, আজকেও বলতেছি। ইতিমধ্যে অনেক কর্মকাণ্ড আমাদের দলের লোকজন করে ফেলেছে। যারা করেছে তাদেরকে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতেছি। কারো বিরুদ্ধে নিয়েছে। আমাদের অভিভাবক গত 3 তারিখে এসেছিল, উনি আমাদের কর্মী সভায় স্পষ্টভাবে বলেছে তারা নিজেদের ক্ষতি করতেছে, তারা জিয়া পরিবারের ক্ষতি করতেছে, দলের ক্ষতি করতেছে। আজকে বিএনপি একটা বৃহৎ দল। এই মুহূর্তে বাংলাদেশে বিএনপি সক্রিয় রাজনীতিতে যায় যেসব দল আছে তাদের মধ্যে অন্যতম দল বিএনপি। এই বিএনপির আদর্শের প্রবক্তা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যক্তি জীবনের দিকে যদি আপনারা তাকান, আপনারা যারা আমার এখানে সহকর্মী আছেন আমাদের দলের, তারা যদি তাকান তাহলে দেখবেন উনি কীরকম সাদামাটা একটা জীবন অতিবাহিত করেছে এবং সততা যার মূলধন ছিল। এই সততা, ওনার এই মূলধন থেকেই কিন্তু বিএনপির জনপ্রিয়তা। উনি ওনার ছেলেকে হারিয়েছে। উনি 78 বছর বয়সে 6 বছর থেকে কারা অভ্যন্তরে রয়েছে। ওনাকে স্লো পয়জনিং করে ওনার স্বাস্থ্য নষ্ট করে দেওয়া, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তারপরও উনি কোনো আপোষ করেনি। বেগম খালেদা জিয়া যদি আপোষ করত, উনি যদি শেখ হাসিনার মতো বিদেশে চলে যেতে রাজি হইতো, তাহলে হয়তো বিএনপির নেতৃবৃন্দ এত কষ্ট পেত না এবং আওয়ামী লীগের শাসন আরও দীর্ঘায়িত হতো। আমাদের
বেগম খালেদা জিয়াও সুখে শান্তিতে থাকতে পারে, কিন্তু উনি সেটা চিন্তা করেনি। উনি ওনার ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থ বা অন্য চিন্তা করেন, উনি দেশের মানুষের কথা চিন্তা করে এই দেশে রয়ে গিয়েছে এবং ওনার জীবনকে উনি মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, তারপরও আপোষ করেনি। এই কথাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের বিএনপির আমার সহকর্মী যারা আছেন তারাও চিন্তা করেন। আজকে সাংবাদিক যে ভাইরা যেসব কথা এখানে তুলে ধরলো, আমি তো তাদের সঙ্গে 100%, মোর দ্যান 100% আমি তাদের সঙ্গে একমত। অনেক ঘটনা ঘটছে, আমি খোলামেলায় এই ফোরামে বলবো না। মোশাররফ ভাই বলছে যে আমরা আমাদের ফোরামে কথা বলবো, আমরা কথা বলবো। সাংবাদিকরা হইলো এই সংবাদপত্র বা এই মিডিয়া জগৎ, এটা হলো 4টা স্তম্ভের একটা স্তম্ভ। দেশের শাসন বিভাগ যেমন আছে, বিচার বিভাগ আছে, প্রশাসন আছে, তেমনি করে এই সাংবাদিক জগতও এটা একটা স্তম্ভ। এরা দর্পণ হিসেবে, সমাজের দর্পণ হিসেবে কাজ করে। আমরা আমাদের চেহারাটা তাদের মাধ্যমে দেখতে পাই। আমি আজকে যারা আপনারা এখানে আছেন, আমি অভয় দিয়ে এটুক বলবো, ভাই আমরা মানুষ, আমরা কিন্তু ফেরেশতা না। আমরা পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে হয়তো ভুল করে ফেলেছি, আমার দলের লোকজনও অনেকে ভুল করছে। সামনের দিকে আপনারা একটা সুযোগ দিবেন তারা যেন শুধরে আসে, আর যদি না আসে তো আপনারা ওয়াচডগের ভূমিকা পালন করবেন এবং এটা আপনারা পত্রিকায় নির্বিঘ্নে আনবেন। সেটা আমি যদি হই, আমি যদি কোনো অকল্যাণকর কাজ করি, আমি যদি কোনো বেআইনি কাজ করি, আপনারা আমার বিরুদ্ধে লিখবেন, আমি এই স্বাধীনতা আপনাদেরকে দিয়ে গেলাম। এবং আমাদের কোনো নেতৃবৃন্দ যদি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত হয়, তাদের নাম উল্লেখ পূর্বক আপনারা লেখেন, এতে করে সংগঠনের কোনো ক্ষতি হবে আমি মনে করি না। বরং ওইরকম 2-4 জনের বিরুদ্ধে ব্যবস্থা হবে এবং 2-4 জন না থাকলে সংগঠন আরো বেশি মজবুত হবে, আমি এই বিশ্বাস। তো আপনারা অনেক প্রতিকূলতার মধ্যে এতদিন সাংবাদিকতা করেছেন। এখন যে সরকার বর্তমানে আছে, অন্তর্বর্তীকালীন সরকার, আমি মনে করি এটা আপনাদের সরকার, এটা তো বিএনপির সরকার না। বিএনপি এতদিন বিরোধী দলে ছিল, এখনো বিরোধী দলে আছে। সরকারে তো আছে অন্তর্বর্তী নির্বাচনকালীন একটা সরকার, এবং এই সরকার নিরপেক্ষ সরকার। আপনারা খেয়াল করেন, গতকালকে 6টা কমিশন গঠন হয়েছে এবং এই 6টা কমিশনের দিকে যদি তাকান, আপনি দেখবেন যারা যে লাইনে যারা এক্সপার্ট, তাকে সেই বিষয়টাকেই সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা বদিউল আলম মজুমদারকে দেখেছি যে উনি নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে কমিশন যে হবে সেটাতে ওনাকে দেওয়া হয়েছে। উনি দীর্ঘদিন থেকে উনি এই নির্বাচন কমিশনে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া কিভাবে স্বচ্ছ থাকে সেটার উপরে ওনার অভিজ্ঞতা আছে, এটার উপরে কাজ করে গেছে। আপনারা এই বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশনা এসেছিল যে এই এফিডেভিট দিতে হবে, হলফনামা দিতে হবে, প্রার্থীর সম্পদের বিবরণী দিতে হবে এবং সেই সময়কার ভোটার লিস্ট সংশোধনের এইসব নির্দেশনা ছিল, এটা কিন্তু বদিউল আলম মজুমদারদের পরিশ্রমের ফল। ওনারা এই লাইনে দক্ষ এবং এটার উপরে তাদের কাজ করা আছে। ঠিক তেমনি করে দেখেন, দুদুকে সংস্কারের জন্য যে লোকটার দায়িত্ব পেয়েছে, উনি কিন্তু একটা 100% একটা সৎ মানুষ। তো এই সরকার চেষ্টা করতেছে রাষ্ট্রের সংস্কার করতে। আমরা আমাদের দল থেকে বলতে পারি, আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার নির্দেশনা দিচ্ছে যে যারা আজকে অন্যায়ের সঙ্গে জড়িত, উনি বলছে, ক্লিয়ার করে বলতেছে, আমাদের কর্মী সভায় বলতেছে যে তাকে 1 দিন জানবে না, 2 দিন জানবে না, 3 দিন জানবে না, বছরের পরে জানলেও তারকে তুলে আনে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ওনার বা সাম্প্রতিককালের, ভাই একটু চুপ করি, ওনার সাম্প্রতিককালের বক্তব্যগুলো যদি আপনারা শুনেন, আমাদের দলের যারা আছে তাদেরকেও বলি, আপনারা শুনেন ওনার মধ্যে কত পরিবর্তন। এখন ওনাকে নিয়ে শিশির সাহেব কার্টুন লেখে, ব্যঙ্গাত্মক কার্টুন আঁকছে, উনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে। ওনার নামে তারেক মোড় ছিল, সেটা সরাই আওয়ামী লীগ আমলে বঙ্গবন্ধু মোড় করা হয়েছিল বগুড়ায়, সেটাকে আবার 5 তারিখের পরে তারেক মোড় করা হয়েছিল, কিন্তু উনি নির্দেশনা দিয়েছে এটা আজ থেকে মুগ্ধ মোড় নামে পরিচিত হবে। এই যে ছাত্র যে শহীদ হয়েছে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে, সেই মুগ্ধের নামে ওটার নামকরণ করা হয়েছে। আমাদের দলের অনেক বড় বড় নেতা, আমাদের নীতি নির্ধারক পর্যায়ের নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে উনি একটু কার্পণ্য করেনি। তা আমাদেরকে বুঝতে হবে, ভাই আপনারা কি সারা জীবন অন্যের গোলামি করবেন? আর এরকম করে এই যেরকম নিপীড়িত অবস্থায় ছিলেন 17 বছরে এরকম করে থাকবেন, নাকি আগামীতে দেশ গঠনে আপনারা ভূমিকা রাখবেন? এটা আপনাদের বিচার, এটা আপনাদের কাছে বিচার ছেড়ে দিলাম। আপনারা পরিবর্তন হন,
আমি আমার দিক থেকে বলতে পারি 100% নিশ্চয়তা দিতে পারি যে আমার দ্বারা কোনো অন্যায় হবে না। আর যদি কোনো অন্যায় আমি করে থাকি তাহলে সাংবাদিক ভাইরা আপনারা আমার বিরুদ্ধে লিখবেন, আমাকে জানানোরও দরকার নেই। শুধু এইটুকু অনুরোধ করব যে আপনারা যে তথ্যটা পাচ্ছেন সেটা একটু যাচাই বাছাই করে আপনারা প্রকাশ করবেন। সামনের বাংলাদেশ ওই গতানুগতিক বাংলাদেশ থাকবে না। ওই ধারাবাহিক রাজনীতি যেটা আমরা এতদিন থেকে ছোটবেলা থেকে দেখে আসছি, এরশাদ সাহেবের আমল দেখছি, জিয়াউর রহমানের আমল দেখছি, শেখ মুজিবের আমল দেখছি, আমরা শেখ হাসিনা দেখেছি। এই ট্রেডিশনাল রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধ হয়েছিল 71 সালে, তার একটা চেতনা ছিল গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা হবে, ধর্মনিরপেক্ষ কান্ট্রি হবে, যেখানে মানুষের মতামতের প্রতিফলন হবে, মানুষ মুক্তভাবে কথা বলতে হবে। এখনকার এই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এখানেও কিন্তু অনেক চেতনা আছে, আপনাদের খেয়াল করতে হবে। এবং তাদের কথাবার্তা, আমি গতকালকে যখন আসি ঢাকা থেকে, আমি বিমানে বসে প্রথম আলো পত্রিকাটা পড়ছি। তার মধ্যে প্রথম পাতার অর্ধেকটা নিয়েই ছাত্রদের নেতা, যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তাদেরকে নিয়ে খবর। এবং আমি আমাদের দলের পজিটিভ খবর দেখি নেই। তো একটা আমাদের একটা ষড়যন্ত্র বা একটা মহল চাচ্ছে যে আওয়ামী লীগকে বিতাড়িত করছে, এটার অল্টারনেটিভ বিএনপি না। এটা আপনাদের মাথায় রাখতে হবে সবার। আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা আওয়ামী লীগ থেকে ডিফারেন্ট, এটা দৃশ্যমান করতে হবে। আজকে ছাত্র আন্দোলনের আমার মনে হয় যে আমার ছেলেরও বয়স, আমি সঠিক সময় বিয়ে করলে হয়তো আমার ছেলের সমান বয়স হবে। তারা যখন কোথাও যাচ্ছে হাজার হাজার মানুষ হচ্ছে সামনে। কেন হচ্ছে? মানে মানুষ যেটা চায়, সাধারণ মানুষ যেটা চায়, তাদের মুখ দিয়ে সেই সব কথা বের হচ্ছে। তাদের ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে কিন্তু আমাদের লোকজন ছিল না, এটা আমরা বলি না। যারা বলে তারা হয়তো সঠিক বলে না। আমরাও নির্দেশিত হয়েছি, আমরাও এই আন্দোলনে ছিলাম, আমাদের লোকজন ছিল, অন্যান্য রাজনৈতিক সংগঠনও ছিল, যারা স্বৈরাচার বিরোধী সবাই ছিল, কিন্তু নেতৃত্ব তো তারা ছিল এবং তারা নেতৃত্বটা সঠিকভাবে দিয়েছে, জন্যই এটার একটা ফলাফল আমরা আজকে দেখতে পাচ্ছি। অতএব আমাদেরকে তাদের চাওয়া, সাধারণ মানুষের চাওয়াকে মূল্যায়িত করতে হবে এবং এটা মাথায় নিয়ে আমাদের নেক্সট কর্মসূচি, আমরা যে কার্যক্রমগুলো চালাচ্ছি সেগুলো করতে হবে। এই যে এই অঞ্চলে আমাদের এই আসনে দীর্ঘদিন একজন এমপি ছিলেন। আমি যদি এখন তারই মতো করে স্টাইলে চলি, তা মানুষ আমার মধ্যে কি ভিন্নতা পাবে? কেন ওনাকে ফেলাই দিয়ে আমাকে চয়েস করবে? আমাকে দৃশ্যমান করতে হবে যে আমি ওনাদের মতো না, আমি ওনাদের থেকে ভিন্ন, এবং আমার কি ভীষণ আছে, আমাদের দলের কি ভীষণ আছে, সেগুলো স্পষ্ট করতে হবে এইখানে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, নামাজের সময় হয়ে আসতেছে। সাংবাদিক ভাইদেরকে অভয় দিতে চাই, আমরা পূর্বেও আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি, আমি অস্বীকার করব না। এই আপনাদের মধ্যে কঠিন নিষেধাজ্ঞা ছিল আপনাদের উপরে, তারপরও আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে আপনারা অনেকভাবে আমাকে সাহায্য করেছেন, আমাদের দলকে সাহায্য করেছেন। আমি আশা বিশ্বাস রাখি এই সাহায্যটা, এই কন্টিনিউশন আপনারা রাখবেন এবং আপনারা যেসব এলিগেশন তুলেছেন সেগুলা আমরা আমাদের দলীয় ফোরামে কথা বলবো এবং এগুলার বিরুদ্ধে ব্যবস্থা হবে। যে কিছু ব্যবস্থা হয়েছে, আরও ব্যবস্থা হবে এবং ভবিষ্যতের জন্য এগুলা বন্ধ হয়, 100-র মধ্যে 100 বন্ধ হয়, সেই চেষ্টাটা আমি করব। আরও বলি, আমার নাম ভেঙে ওই যে বললো যে বালু তুলে ব্যারিস্টার সাহেবের লোকজন, তো আমি তো এটা আকাশ থেকে পড়লাম যে সামান্য, আপনারা আমাকে 15 বছর থেকে দেখতেছেন, আমার মাথার ঘাম পায়ে ফেলা পয়সা খরচ করতেছি দলের জন্য, সংগঠনের জন্য, সাধারণ মানুষের জন্য। আমি কোনো সরকারি চাকরি করি নাই যে আমার কাছে ঘুষের টাকা থাকবে। আমি কোনো ব্যবসায়ী না, আমি কোনো সুদের ব্যবসা করি না, আমার কাছে কোনো অবৈধ পয়সা আমার কাছে নাই। আমি যেটুকু ইনকাম করি, আপনারা এর মধ্যে আপনারা দেখেছেন যে এই অঞ্চলে প্রচুর মামলা হয়েছিল, সেইগুলোর পিছনে 2 টাকা হলেও আমি খরচ করেছি। এই টাকাটা আমার মাথার ঘাম পায়ে ফেলা অর্জিত পয়সা। আমি কোনো চুরি করতে চাই না, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। একমাত্র উদ্দেশ্য যে আমাদের এই অঞ্চলের মানুষকে আগায় নিতে হবে এবং সঠিক নেতৃত্ব না পাইলে এইটা হবে না, এটা সম্ভব না। আমার সঙ্গে গত যে আমাদের এই অঞ্চলের এমপি ছিলেন, ওনার সঙ্গে একটা টিভি টক শোতে আমি গিয়েছিলাম। আমি অনেকগুলো পয়েন্ট ওখানে রেজ করছি
যে ওনার দীর্ঘ সময় ধরে ওনারা ক্ষমতায় থাকার সুযোগ পেয়েছে। ব্যক্তিগতভাবে কোনো কিছু করার আর সরকারি থেকে করার মধ্যে অনেক পার্থক্য আপনারা বুঝেন। কারণ তখন অনেক রকম সহজ, আমার কাছে অনেক সুযোগ থাকে, ক্ষমতায় থাকলে অনেক সুযোগ থাকে। উনি যেসব উন্নয়নের কথা বললেন সেগুলো তো গতানুগতিক উন্নয়ন। এইখানে স্কুল মাদ্রাসা হয়েছে, স্কুল কলেজ মাদ্রাসা, রোডঘাট হয়েছে, ব্রিজ কালভার্ট হয়েছে, ওই ডিমলাতেও হয়েছে, ওই মিঠাপুকুরেও হয়েছে, পলাশবাড়িতেও হয়েছে। সেসব ব্যতিক্রম ধর্মী কিছু না। এখানে এই অঞ্চলের পার্টিকুলারভাবে উন্নতির জন্য উনি কার্যকরী ব্যবস্থা কি নিছে ওইরকম কোনো দৃশ্যমান দেখছেন না। 6টা ইউনিয়নে প্রতি বছর বন্যায় যায়। একটা পার্মানেন্ট বাঁধ নির্মাণে ওনার ভূমিকা কি? কোনো ভূমিকা নেই। কোনোদিন ওনাকে সংসদে পর্যন্ত জোরালোভাবে বলতে শুনি নেই। উনি একটা ট্রেন আনছে, বুড়িমারি এক্সপ্রেস নাম দিয়েছে, সেই ট্রেন যায় ধরতে হয় লালমনিহাটে। একটা ডেমি ট্রেন আনছিল, প্রথম দিন ঘটা করে উদ্বোধন হইলে তার 3 দিন পরে আমরা আর দেখতে পাইনি। যাই হোক, এগুলো আমি বলি না, ওইগুলা তো সাংবাদিক ভাইরা আমার চেয়ে 100 গুণ তথ্য তাদের কাছে আছে। তারা খুবই ওয়াকিবল এবং তারা সমাজের এগুলো, আমি তো বারবার বলতে, এটা হলো ওনারা হলেন ওয়াচডগ। ওনারা ওনাদের চোখে যে জিনিসটা পাবে আমি হয়তো পাবো না। আমি কোথাও কোনো একটা অঞ্চলে গেলে আমাদের দলের লোকজন আমাকে এমনভাবে পরিবেষ্টিত করে রাখে যে সাধারণের কাছে আমি যেতে পারি না, অনেক সময় যেতে পারি না, চেষ্টা করি আমি, তারপরও পারি না। ওরা মুক্তভাবে আমার সামনে কথা বলতে পারে না। আমি গতকাল হিন্দু সম্প্রদায়ের সঙ্গে কথা বলছি। আমি আমার প্রায় 1000-1200 হিন্দু সম্প্রদায়ের লোক ছিল একটা মন্দিরে জোংরাতে। অনেকে খোলামেলা কথা বলছে, কারণ আমি একটা বিএনপির লোককে নেইনি ওখানে। আমিও সবাইকে আগেই বলছি, আমরা ওই ইউনিয়নের যে তীব্র তাদেরকে বলছি, ভাই আমি একটু খোলামেলা কথা বলতে চাই, ওদের অভিযোগগুলো শুনতে চাই। আমি শুনছি, তাদের অভিযোগ জবাব দিছি। তো আগামীর রাজনীতি ভিন্নতর রাজনীতি হবে। মানুষ ভিন্নতর বাংলাদেশ দেখতে চায়, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে সামাজিক ন্যায় বিচার থাকবে, যেখানে অন্যায়কারীরা প্রতিহত হবে, যেখানে আইনের শাসন থাকবে, বাক স্বাধীনতা থাকবে, মানুষের চলার স্বাধীনতা থাকবে মুক্তভাবে, যেখানে উন্নত শিক্ষা ব্যবস্থা থাকবে, স্বাস্থ্যসেবা উন্নত হবে। এই সব তো আগামীর বাংলাদেশ তো এরকম হইতে চায়। এই যে আমাদের ছেলে সন্তানরা যে বুকে তাজা রক্ত দিছে, আমারও একজন আত্মীয়, আমার খুবই কাছের, আমার ভাগ্নির ছেলে, প্রিয় নাম, আপনাদের মতোই সাংবাদিক ছিলেন, ঢাকায় গুলি খেয়ে মারা গেছে, রংপুর বাড়ি। ও আমার ভাগ্নির ছেলে, ও আমার চেম্বারেও অনেক আসতো, আমার খুব কাছের ছিল, সে ছেলেটা হারিয়েছে। অনেকে এই যে প্রাণগুলো দিল, এই প্রাণগুলোর মূল্যায়ন তো আমাদেরকে করতে হবে। তা আশা এবং বিশ্বাস রাখি আগামীর চলার পথে আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার সমালোচনা করবেন, আমার ভালো দিকটাও তুলে ধরবেন। এই আশা বিশ্বাস রেখে, আপনাদের কাছে এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।